প্রশাসনিক কি জটিলতা হইতে পারে? কোনো কিছু না। আইন করে যে একটা দেশের সাথে যদি তখন চুক্তি হবে, এটা পাবলিকলি ইয়াতে কি বলে পার্লামেন্টে সংসদে, আসছে। পার্লামেন্টে আসার কথা, পার্লামেন্টে আসার, তার মানে হচ্ছে এটা ইজিলি এই যে 101টা চুক্তি যেটা আছে এটা ইচ্ছা করলে কিন্তু করতে পারে, এবং তাহলে একটা পাবলিক হাই যেটা হবে আর কি। কিন্তু এটা উনি করতেছে না। তাহলে উনি কার ইন্টারেস্ট দেখতেছে? উনি ভারতের ইন্টারেস্ট দেখতেছে। তার কতটুকু ক্ষমতা, কতটুকু উনি ইনফ্লুয়েন্স করতে পারে না বুঝে তারা যেটা মানে আসিফ নজরুল যেটা আগে থেকে সেট করে রেখেছে ওইটার মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে এই কারণে উনি বলেছেন যে যাকেই সামনে পেয়েছেন দিয়ে দিয়েছেন, বাট অ্যাকচুয়ালি তার এখানে কোনো কন্ট্রোল ছিল না। এইটা ইনিশিয়ালি যাদেরকে নেওয়া হয়েছে এইগুলার কন্ট্রোল সব করেছে হচ্ছে ভারতীয় লবিস্ট, এবং আসিফ নজরুলের সাথে ভারতীয় কানেকশন থ্রু ডিজিএফআই জেনারেল হামিদ ফর লং টাইম। ইট ইজ প্রুভেন টাইম এন্ড অ্যাগেন। সরকার এখনো, প্রফেসর ইউনুস এখনো গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর কন্ট্রোল তার মধ্যে পুরোপুরি নাই। এরা এখনো যারা ইনফ্লুয়েন্সারদেরকে পেরোলের মধ্যে রাখতেছে এবং তাদের মতো করে সব। যেহেতু হাসান নাসির স্যার আনকম্প্রোমাইজিং, উনাকে করার জন্য পারতেছে না, এখন আরেকজনকে লাগাই দিচ্ছে। প্রথমে যেটা বলি যে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে, সম্ভবত 100 সামথিং চুক্তি এর মধ্যে হয়েছে, যে সবগুলাই আহ, প্রথমেই যেটা বলা উচিত যে আহ, যখন একটা নির্বাচিত সরকার থাকে, নর্মালি এই ধরনের অন্য দেশের সাথে চুক্তি হলে এটা বোধহয় সংসদে আলোচনা করার কথা, যেটা আমাদের দেশে এই প্রচলনটা নাই। বাট আমি শুনেছিলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে প্রথমেই ভারতের সাথে যে চুক্তিগুলো এগুলা করবেন। বাট এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কোনো চুক্তিরই কোনো অ্যাসেসমেন্ট বা সংস্কার বা ইয়া পাবলিকের জন্য খোলা হয়নি। পাবলিকের জন্য কেন খোলা হয়নি এটার অ্যান্সার কিন্তু উনি দিতে পারবেন না এখন। এর মানে হচ্ছে যে ওই চুক্তিগুলোতে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ভারত ওখানে অ্যাডভান্টেজ নিয়েছে। ভারত যদি অ্যাডভান্টেজ নেয়, এটা যদি উনি পাবলিক করে, তাহলে পাবলিকের একটা সাপোর্ট কিন্তু পাবে, যেটা এই সরকারকে ভারতের এগেনস্টে স্ট্রং হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতি দিবে যে ভারত আমাদের প্রতি অন্যায্য যে সমস্ত চুক্তি করেছে শেখ হাসিনার সাপোর্টে। এই অ্যাডভান্টেজটা কিন্তু আসিফ নজরুল নিচ্ছে না। এটার অ্যান্সার উনি দিতে পারবেন কিনা আমি জানি না, উনি হয়তো অ্যান্সার দিতেই চাচ্ছেন না। আর সেকেন্ড যেটা বলেছেন যে বিএনপি, আমি অ্যাকচুয়ালি খুব আপসেট। আমার যে ইনফরমেশন বলে যে এর আগের যে ডিজি ছিলেন ডিজিএফআই এর মেজর জেনারেল হামিদ, তার বাসায় বিএনপি এবং আওয়ামী লীগের যারা আছে, রেস্ট অফ দা যারা আছে, তাদের একটা মিটিং করিয়েছেন উনি, যেখানে হ্যান্ডশেক করিয়ে দিয়েছেন, যেটা আমরা করি এটার পরেই। এবং ওখানে ভারতীয় প্রেজেন্সও ছিল আমি যেটা জেনেছি। তার মানে হচ্ছে আহ আপনি এখন একটা জিনিস দেখেন যে এই জিনিসটা তলে তলে তারা মিলে যাচ্ছে। আর সাথে সাথে আপনি দেখতেছেন যে বিএনপির লোকজনরা ভারতের সুরে কথা বলতেছে। ভারত যেটা চাচ্ছে, ভারত আগে নির্বাচন চাচ্ছে, ওনারাও চাচ্ছে। তারপরে এর কিছুদিন আগে আমরা কিন্তু দেখলাম যে বিএনপি তো ভারত আগে থেকেই রোড ম্যাপের কথা বলে আসছিল, মানে শুরু থেকেই, কারা 5ই আগস্টের। হ্যাঁ, হ্যাঁ, বলতেছে যে 5ই আগস্টে নির্বাচন দিতে হবে ওইটাকে মার্ক করার জন্য। এটা এটা অ্যাকচুয়ালি আমি এখন আপনি যদি দেখেন যে ভারতীয় সেনাপ্রধান যে কথাগুলো বলেছে, এটাতে আমি স্পষ্ট যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই সরকারের যত নেগেটিভ কিছুই থাকুক, স্টিল এই সরকারের সাথে তারা ডিলিংস করতে কিছু কিছু জিনিসে কমফোর্টেবল না। এবং এই কমফোর্টেবল না সাথে বর্ডারের ক্লাসের কিন্তু কোনো সম্পর্ক নাই। বর্ডারের ক্লাসে আপনি দেখবেন যে স্যার যে হাসান নাসির স্যার যেটা বললেন যে হাইপ তোলা হচ্ছে, কিন্তু আপনি দেখেন এই যতগুলা ঘটনা হয়েছে কোনোটার মধ্যে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই, কোনো কিন্তু ক্যাজুয়ালিটি নাই। এবং এর মধ্যে কিছু মাস্টার মাইন্ড আছে, যেমন কর্নেল ইমরান ইবনে রউফ আছে, যে হচ্ছে গুম খুনের সাথে জড়িত। তার নামে অনেক ইয়াটি আছে, বা গুম খুন কমিশনে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার সুযোগ সামনে বের হবে। এই সমস্ত লোক প্লাস হচ্ছে আপনি দেখেন যে আগের প্রশাসনকে কিন্তু জেনারেল ওয়াকার কাউকে সরায় নাই। মানে আমি বলতে পারি যে প্রফেসর ইউনুস সরায় নাই, কিন্তু আমি জানি যে সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থার মধ্যে অ্যাকচুয়ালি প্রফেসর ইউনুসের কোনো কন্ট্রোল নাই। এবং ডিজি বিজিবি কে সরায় নাই। ডিজি বিজিবি যারাই হয় তারা ভারতের সাথে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে তাদের মানে তাদের সাথে সেনাপ্রধান যেরকম মুসলেকা দেওয়া হয়, এই বিডিআর এর যে ইয়া হয় উনিও, বিজিবির যে হয় সেও হয়। এবং সে এখন একটা করতে গেছে, একটা হাইপ তৈরি করে তার ক্রেডিবিলিটি বাড়ানোর চেষ্টা করতেছে জনগণের কাছে। হোয়ারাজ আসিফ নজরুল ইচ্ছা করলেই পারতেন যে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো যদি পাবলিক করে, আচ্ছা পাবলিক করে দিলে মানে আমরা কি লুজ করতে পারি? মানে মানে প্রশাসনিক কি জটিলতা হইতে পারে? কোনো কিছু না। আইন করে যে একটা দেশের সাথে যদি তখন চুক্তি হবে, এটা পাবলিকলি কি বলে পার্লামেন্টে সংসদে, আসছে। পার্লামেন্টে আসার কথা, পার্লামেন্টে আসার, তার মানে হচ্ছে এটা ইজিলি এই যে 101টা চুক্তি যেটা আছে এটা ইচ্ছা করলে কিন্তু করতে পারে, এবং তাহলে একটা
পাবলিক হাইপ যেটা হবে আর কি, কিন্তু এটা উনি করতেছে না। তাহলে উনি কার ইন্টারেস্ট দেখতেছে? উনি ভারতের ইন্টারেস্ট দেখতেছে। আর এখন আমি অ্যাকচুয়ালি বিএনপির যে সমস্ত ইয়াতে দেখতেছি যে ওই যে বিএনপি বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, আবার এদিকে ইয়াও বলতেছে, ভারতের সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধানও বলতেছে তাড়াতাড়ি নির্বাচন, এবং আবার ইম্পর্টেন্ট জিনিস বলতেছে যে নির্বাচিত প্রতিনিধি আসলে বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো উন্নয়ন হবে। তার মানে হচ্ছে প্রেজেন্ট কি সরকারের সাথে উন্নয়ন নাই? হ্যাঁ, না, উন্নয়ন সম্ভবত না তো, সরকারের সাথে সম্পর্ক হবে নির্বাচিত সরকারের সাথে। কারেক্ট কারেক্ট। এইটা বুঝাইছে যে সে এই সরকারের সাথে তার খুব একটা কমফোর্ট। তাহলে গত 16 বছর কি ছিল সেটা প্রশ্ন। কারেক্ট কারেক্ট স্যার, কারেক্ট স্যার। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে নুরুল কবির নিবেদিত সম্পাদকের একটা সাক্ষাৎকার আপনি দেখেছেন। ওখানে কিন্তু উনি একটা কথা বলেছেন যে ওই সময় কাউকে পাচ্ছিল না, যাকে তাকে উপদেষ্টা বানিয়ে দিচ্ছে। আপনার মনে আছে? হ্যাঁ, উনি আচ্ছা, বলেছে যাকে সামনে পেয়েছে তাকে কারেক্ট। দিয়েছে পরিচিতি। আমি এখানে বলবো হচ্ছে এটা একটা, উনি একটা লিডারশিপ কোয়ালিটি দেখেছেন। লিডারশিপ কোয়ালিটি মানে হচ্ছে উনি ভালো করেই জানেন যে ওই সময় ডিজিএফআই জেনারেল হামিদ আর প্রফেসর আসিফ নজরুল এরা মিলে তাদের একটা লিস্টকে দিছে, যেটার উপরে প্রফেসর ইউনূস জেনেও কন্ট্রোল করতে পারে নাই, কিন্তু অ্যাজ এ লিডার হি টুক দা ইয়া। এখানে ওনাকে আন্ডারমাইন করার কিছু নাই। আমার যেটা ধারণা, তাকে উনি দেখতে পেয়েছে যে ওই জিনিসটা উনি কন্ট্রোল করতে পারে না। ওই সময় এসে তার কতটুকু ক্ষমতা, কতটুকু উনি ইনফ্লুয়েন্স করতে পারে না বুঝেই তারা যেটা মানে আসিফ নজরুল যেটা আগে থেকে সেট করে রেখেছে ওইটার মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে এই কারণে উনি বলেছেন যে যাকেই সামনে পেয়েছেন দিয়ে দিয়েছেন, বাট অ্যাকচুয়ালি তার এখানে কোনো কন্ট্রোল ছিল না। এইটা ইনিশিয়ালি যাদেরকে নেওয়া হয়েছে এগুলার কন্ট্রোল সব করেছে হচ্ছে ভারতীয় লবিস্ট এবং আসিফ নজরুলের সাথে ভারতীয় কানেকশন থ্রু ডিজিএফআই জেনারেল হামিদ ফর লং টাইম। ইট ইজ প্রুভেন টাইম এন্ড অ্যাগেন। এটা যদি না হয় উনি কালকেই করতে পারে যে ভারতের সাথে যতগুলো চুক্তি আছে উনি তো এটা পাবলিশ করে দিতে পারে। উনি কেন করতেছে না? কারণ এটা করলে ভারত ব্যাকফুটে থাকবে, আর ভারত ব্যাকফুটে থাকলে ওনার কি সমস্যা? উনি তো একজন আইন উপদেষ্টা হিসেবে ওনার সুবিধা হওয়ার কথা। সো হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। আপাতত এখানে শেষ করছি। আপনি আপনি নিশ্চয়ই আমাদের আগের প্রোগ্রামে একজন সমন্বয়ক বলেছিল যে আসিফ নজরুল ওই মুহূর্তে কাদেরকে কোন সমন্বয়কে নিয়ে গিয়েছিল তারা সেটা জানতো না। জানতো না, কারেক্ট কারেক্ট। বাট এখানে আবার সমস্যা আছে। সমন্বয়কটা কিন্তু এটা নিয়েও ক্লিয়ারলি কথা বলে নাই। মানে ক্লিয়ারলি ব্যাখ্যা দেয় নাই। এটা আমার তো মনে হয় ওদেরকে জাস্ট সাক্ষী রেখে যা আকাম একটা টিম ডিজিএফআই অধীনে টিমটা করছে, ওদেরকে হাজির রাখছে, কিন্তু ওদেরকে কোনো কার্যকলাপ রাখতে সুযোগ দেওয়া হয় নাই, বা তাদের ওই সুযোগটাও ছিল না। তারা জানতো না যে কে ভালো কে খারাপ। এবং এখনো কি মনে হয় না যে ওদেরকে হাতে রেখেই সব কাজ করা হচ্ছে? কারণ আমরা দেখলাম যে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে আলোচনা হলো, কিন্তু এরপরে কিন্তু তারা নিজেরাই থেমে গেল, আলটিমেটাম দিয়ে নিজেরাই কিন্তু আবার থেমে গেল। তার মানে কি আসিফ নজরুল এগুলো হ্যান্ডেল করছে কিনা, যে ছাত্রদেরকে বিশেষ করে ম্যানেজ করার বিষয়গুলো? হ্যাঁ, যেহেতু উনি সরাসরি শিক্ষক ছিলেন, তাদের অনেকেরই তাদের একটা ইনফ্লুয়েন্স তো থাকবেই। ওই ইনফ্লুয়েন্সটা উনি কাজে লাগাচ্ছেন। এবং মোট কথা হচ্ছে নর্মালি বিদেশে মানে যেভাবে কাজ করে এই দেশে, মোট কথা হচ্ছে তারা কাদেরকে রিক্রুট করে, মানে এটাকে একটা ইন্টেলিজেন্সের পরিভাষা আছে ট্যালেন্ট হান্টিং। মানে যার ট্যালেন্ট আছে, যে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবে তাদেরকেই। হ্যাঁ, মোট কথা হচ্ছে আমরা কিন্তু হঠাৎ করে যখন তাকে ইয়া করা হলো, তাকে উপদেষ্টা করা হলো, তার কিছু কিছু কাজে কিন্তু আমরা বুঝে গেছি যে হি ইজ নট টেকিং ইন্টারেস্ট। সাথে সাথে কিন্তু সে আবার ব্যাকফুটিং এ চলে গেছে, ব্যাকফুটে যাতে সামনে না আসে। এইটাই হচ্ছে মাইন্ড গেম, মানে যাতে তাকে আড়ালে নিয়ে গেল। এবং তলে তলে কিন্তু সে আগে বলছিল যে চুক্তিগুলো প্রকাশ করে, এখন কিন্তু প্রকাশ করতেছে না। কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা ভারতীয় ইন্টারেস্ট এখানে আছে। এবং আপনি একটা জিনিস দেখেন যে আমরা যারা কথা বলি ইয়াতে, তাদের বিরুদ্ধে তো আমরা সবাই জানি যে ডিজিএফআই বা এরা বট কমেন্ট লাগায়। এখন আপনি যদি দেখেন ক্লিয়ারলি যে বট কমেন্ট কাদের পিছনে লাগানো, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে এখনো গোয়েন্দা সংস্থার পে রোলের মধ্যে আমাদের কিছু ইনফ্লুয়েন্সার রয়ে গেছে, এখনো কোনো ডাউট নাই। এই যে মনে করেন যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার একটা আন্দোলন করতেছেন, হাসান নাসির স্যারের নামে একটা জিনিস জুলকারনাইন স্যার বলে দিছে। দিস ইজ এখন হাসান নাসির যদি যে দোষটা ও বলছে 100% উনি যদি দোষীও হয়, এটা পাবলিক করার কি আছে? পাবলিক করলে কার ইন্টারেস্টটা ইয়ে হচ্ছে? সরকারের। বিকজ এখন উনি যে আন্দোলনটা করতেছে এটাতে জেনারেল ওয়াকার খুব হাসান নাসিরের উপর খুবই বিক্ষুব্ধ। উনি কয়েকজন অফিসারকে ডেকে বলছেন যে কারণ কি উনাকে ডিল করতে পারতেছেন না, কারণ হি ইজ আনকম্প্রোমাইজিং।
এখন কি করবে? জুলকারনাইন স্যারকে লাগাইছে তার পিছনে তাকে ইয়া করার জন্য। আবার একটা জিনিস দেখেন, আজকে যদি ইয়া দেখেন যে পিনাকিদার একটা পোস্ট দেখেন, যে ওখানে বলে দিয়েছে, আমি কিন্তু আপনার শোতেই বোধহয় বলেছিলাম যে জেনারেল ওয়াকার গুম খুন কমিশনকে বলেছে যে যারা সার্ভিং অফিসার আছে এবং এলপিআর আছে তাদেরকে গুম খুনের জন্য সেনা আইনে বিচার করবে। আপনার এখানেই তো বোধহয় বলেছিলাম, হ্যাঁ, সেনা আইনে বিচার করবে, যেটা গুম খুনের আইন কিন্তু সেনা আইনে নাই। আজকে কিন্তু পিনাকিদা ওই জিনিসটা দিয়েছে। আর আপনি যদি 6 দিন আগে জুলকারনাইন স্যারের পোস্ট দেখেন, সে একটা লেখা আর্টিকেল, এটা গোয়েন্দা সংস্থা আর্টিকেল করে দিয়েছে, আমি কোনো ডাউট নাই, যে কি বলে যে এই আইন এদের বিচারটা সেনা আইনে হইলে কেমন হয়, মানে আপনি আমি ইয়া থেকে বলতেছি, মানে মাইন্ড গেম ইয়া করা আর কি। এখন হচ্ছে সরকার এই সমস্ত লোকদের দিয়ে এখন মানে মাইন্ড গেম খেলতেছে। এখন ওই সেম বট কমেন্টটা ওর ওখানে গিয়া সেলুট বস, ইউ আর দ্য ট্রু হিরো, এরকম ইয়া দিতেছে, আর আমার এখানে এসে গান দিতেছে। এইটা আর কি, সরকার এখনো, প্রফেসর ইউনুস এখনো গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর কন্ট্রোল তার মধ্যে পুরোপুরি নাই। এরা এখনো যারা ইনফ্লুয়েন্সারদেরকে পেরোলের মধ্যে রাখতেছে এবং তাদের মতো করে সব, যেহেতু হাসান নাসির স্যার আনকম্প্রোমাইজিং, উনাকে ইয়া করার জন্য পারতেছে না, এখন আরেকজনকে লাগাই দিচ্ছে। ধন্যবাদ। বাট ওনাকে লাগিয়ে দিয়েছে হঠাৎ করে। ওনার মানে আমরা এতদিন দেখলাম না এত কিছু সে পোস্ট করে, হঠাৎ করে ওনার ব্যাপারে। আমি একটু এই বিষয়ে বলতে চাই, আপনি সুযোগ দিলে এই বিষয়ে বলতে চাই। নাসির স্যার, সরি স্যার, আমি এই প্রসঙ্গটা এখানে আপনার অনুমতি ছাড়া নিয়ে আসছি, সরি স্যার। বলো না, ঠিক আছে, এই প্রসঙ্গটা ঠিক আছে। কারণ আমি আন্দোলনে কিন্তু আমার কোনো অভিযোগ কিন্তু করি নাই, বাট আমি কিন্তু এই সেনা আইনের অপব্যবহারের একটা বড় শিকার। এই যে বিষয়টা জুলকারনাইন আনছে এটাও একটা চরম, বাট এই বিষয়টা আমি আনি নাই বিকজ আমার সাথে যারা আছে তাদের কষ্ট এবং তাদের সাফারিং আমার থেকে 1000 গুণ বেশি। এই জন্য কিন্তু আমারটাকে মনে করছি এটা কোনো সমস্যাই না, কিন্তু এখন যেহেতু পরিস্থিতি এমন হচ্ছে আমাকে বলতে হবে। টপ করতেছিল, তাকে টপ না করার জন্য ওই জেনারেল তারেক সিদ্দিকী তার নামে একটা এলিগেশন এনে তাকে থার্ড বানাইছে। আমার সাথে তারেক সিদ্দিকী কোর্স করতেছে এবং সে তার সাথে আরো 2 জন আওয়ামী লীগার তারা ছিল, তারা কোর্সে কোনো পজিশনেই ছিল না, তাদেরকে সামনে আনতে হবে। এর সাথে ফল হয়ে গেছে, তাদের নিশ্চিত ধারণা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে। ফারুক খান ওইখানে ট্রেনিং কোঅর্ডিনেট করেন, এই মন্ত্রী ফারুক খান, উনি ব্যাস ওই কাজে লেগে গেলেন এবং ষড়যন্ত্র করলেন। স্টাফ কলেজে কোনো পরীক্ষা হয় না যে ওখানে নকল করব, ওখানে ডিসকাশন, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এগুলোর উপরে হয়। এই জিনিসটা বুঝতে হবে। আমি এটাই সেনা আইনের দুর্বলতাটা এখানে, যে আপনি আপনার বিরুদ্ধে যদি আমি আপনাকে হাসিনা আক্তারকে যদি শাস্তি দিতে চাই, আমি লিখে দিব যে পরীক্ষার কোনো সিস্টেমই নাই, বলবে যে আপনি পরীক্ষাতে নকল করছেন। এই ধরনের কথা লিখে পার পাওয়া যায়, এবং লিখে আপনি আজকে লিখলেন একটা, কালকে আবার ওইটা অ্যামেন্ড করে দিবেন। এটা কারোর কাছে কোনো কৈফিয়ত কেউ আপনার কাছে চাইতে পারবেন, আপনি কারোর কাছে কৈফিয়ত চাইতে পারবেন না। এটা এমন সেনা আইন। আমি এই জন্যই বলতেছি যে এই সেনা আইনের ব্যাপক সংস্কার প্রয়োজন। এটা যত অপব্যবহার হয়, মানুষ যদি জানতো তাহলে আরো 20 বছর 30 বছর আগে এই সেনা আইন সংস্কারের আন্দোলন করত। এখন গত 15 বছরে এত বেশি অপব্যবহার হয়েছে যে এখন এটাকে আগাইতে দেওয়া যাবে না, আর এই আইনে কার্যক্রম চালাতে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। প্রফেশনালিজম বলে আর্মিতে আর কিছু বাকি নাই। সিনিয়রকে খুশি রাখতে পারলে আমি সবকিছু অ্যাচিভ করব।